আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 12 এর মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিদ্যা থেকে পরপর চ্যাপ্টারগুলো আলোচনা করব। প্রথম আমাদের চ্যাপ্টার হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অ্যান্ড রেডিয়েশন বা পদার্থের দ্বৈত সত্তা, দু রকম সত্তা মানে দুটো রূপ এবং বিকিরণ। তো এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ 12 এর সিলেবাসে, কারণ এখান থেকে আমাদের বোর্ড এক্সামে মোট 21 নম্বর আসে। তো এটা সেই জন্য গুরুত্বপূর্ণ, শুধুমাত্র বোর্ড এক্সামের জন্য নয়, তোমাদের জেই এবং নিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যেভাবে বিষয়গুলো দেখিয়ে দেবো এবং যে জায়গাগুলো জোর দিয়ে পড়তে বলবো তোমরা নিশ্চয়ই ভালোভাবে পড়বে, সেটা আশা করি। তো প্রথম আমরা যেটা শুরু করতে চলেছি, প্রথম অধ্যায় মডার্ন ফিজিক্সের ইউনিট 7, এটা হচ্ছে ইউনিট 7-এ আছে। পদার্থের দ্বৈত সত্তা এবং বিকিরণ। তো এখানে প্রধানত আমরা আলোর বিভিন্ন সত্তা বা নেচার সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন বিজ্ঞানী আলোর প্রকৃতি নির্ধারণ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করেন। প্রথম যে তত্ত্ব আমরা জানতে পারি সেটা হচ্ছে নিউটনের কণিকা তত্ত্ব বা কর্পাসকুলার থিওরি। কি কি তত্ত্ব আছে সেগুলো একটু লিখি। 1 নম্বর যেটা কণিকা তত্ত্ব, নিউটনের কণিকা তত্ত্ব অনুসারে যখন কোন একটা উৎস থেকে আলো নির্গত হয়, আলোটা যে কোনো দিকে সরল রেখায় একটা নির্দিষ্ট বেগে সেই আলোক যে কণাগুলো ছুটে চলে নির্দিষ্ট একটা বেগ নিয়ে মাধ্যমের ভেতর দিয়ে। তো এবং আলোর সরলরৈখিক গতি হচ্ছে কণিকা তত্ত্বের মূল চিন্তা ভাবনা বা মূল বক্তব্য, যেটাকে কর্পাসকুলার থিওরি নিউটনের বলা হয়। পরবর্তীকালে আসে তরঙ্গ তত্ত্ব, ওয়েভ থিওরি অফ লাইট, সেটা হচ্ছে হাইগেন। বিজ্ঞানী হাইগেন বলেছিলেন তরঙ্গ তত্ত্ব মানে কোন একটা বিন্দুস্থ থেকে তরঙ্গগুলি আলো তরঙ্গ রূপে যে কোনো অভিমুখে ত্রিমাত্রিক নির্দেশতলে অগ্রসর হবে এবং সেই তরঙ্গগুলো কিভাবে অগ্রসর হবে, তারা তরঙ্গ মুখ গঠন করবে। প্রত্যেকটা তরঙ্গ নির্দিষ্ট মাধ্যমে যখন এগিয়ে যায় তার একটা তলের ওপর গিয়ে পৌঁছায়, সেই তলকে বলা হয় তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। সেই ওয়েভ ফ্রন্টের ওপর যে পয়েন্টগুলো আমরা কল্পনা করতে পারি, অসংখ্য পয়েন্ট, প্রত্যেকটা একটা পয়েন্টকে একটা ওয়েভকে ডিফাইন করে এবং সেই পয়েন্টগুলো সেকেন্ডারি ওয়েভলেটস বা গৌণ উৎস হিসেবে কাজ করে। ঠিক আছে, এরপর আসা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ক্লার্ক ম্যাক্সওয়েল বা শুধু ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ আমরা এর আগে চ্যাপ্টারেই পড়েছি। আলো হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তির্যক তরঙ্গ, যেটা হার্জ প্রমাণ করেন পরীক্ষালব্ধভাবে। এবং ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ অনুসারে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র পরস্পর সমকোণে কম্পিত হয়, আমরা দেখেছি কিভাবে হয়, এবং সেখানে সরণ প্রবাহ মাত্রা আমরা পড়েছি। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তারপরে চলে আসে আমাদের ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে হচ্ছে লাইট বা আলো হচ্ছে কোয়ান্টাম মানে সাম অ্যামাউন্ট অফ এনার্জি বা এনার্জি প্যাকেট, যেটা পরবর্তীকালে বিজ্ঞানী আইনস্টাইন সেটাকে মডিফাই করেছিলেন অ্যাজ এনার্জি প্যাকেট বা বান্ডেল অফ সাম ফোটন। সেই বান্ডেল অফ এনার্জি এটা কন্টিনিউয়াসলি কোনো একটা সোর্স থেকে বেরোবে না,
তারা বেরোবে ঝলকে ঝলকে একটা পয়েন্ট থেকে অ্যাজ এ, যেমন ধরো যখন কোনো আমরা যদি কোনো একটা সোর্স মনে করি আছে, সেখান থেকে বুলেট বেরোচ্ছে, বুলেটগুলো নির্দিষ্ট একটা টাইম ইন্টারভেলে বেরিয়ে যাচ্ছে লাইক দিস। এনার্জিগুলো ঠিক ঝলকে ঝলকে বেরোয় এবং মাধ্যমের ভেতর দিয়ে অগ্রসর হয়। মাধ্যম ছাড়াও আমরা জানি তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেতে পারে। তো বিভিন্ন তত্ত্ব আছে। তো কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আমরা ধারণা পাই ফোটন বা যেটাকে বলে এনার্জি প্যাকেট। হোয়াট ইজ ফোটন? সাম অ্যামাউন্ট অফ এনার্জি বা এনার্জি প্যাকেট বা এনার্জি বান্ডেল। ম্যাক্সওয়েল প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ফোটনের এনার্জি হচ্ছে NH নিউ। NH নিউ, যেখানে n এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে শুরু। এগুলো হচ্ছে এনার্জি স্টেট। কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ওকে, এই হচ্ছে আমাদের কোয়ান্টাম তত্ত্ব। পরবর্তীকালে মডিফাইড ফর্ম হচ্ছে এনার্জি n+12 h নিউ। এটা ফোটনের এনার্জিকে পরবর্তীকালে মডিফাই করে, কারণ যখন সে তার গ্রাউন্ড স্টেট এনার্জি যদি বলি, সেক্ষেত্রে ফোটনের এনার্জি 0 হবে না। E0 যদি বলি, সেটা হচ্ছে হাফ h নিউ। এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট বা হচ্ছে তার লিমিটিং যে স্টেট যেটাকে বলতে পারি, বা গ্রাউন্ড স্টেট এনার্জি, সেটা হচ্ছে হাফ h নিউ। তো এই হচ্ছে আমাদের আলোর বিভিন্ন প্রকৃতি সম্পর্কে। প্রথম হলো কণিকাতর তত্ত্ব বা কর্পাসকুলার থিওরি, ওয়েভ থিওরি, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অ্যান্ড কোয়ান্টাম থিওরি। তো এই হচ্ছে টোটাল থিওরি। তো বিভিন্ন এই যে তত্ত্বগুলো আমরা পেলাম, এই তত্ত্বগুলো থেকে আমরা আলোর বিভিন্ন ধর্ম, যেমন ধরো আলো সরল রেখায় চলে, সেটা আমরা ছোট থেকে পড়ে আসছি নিউটনের কণিকা তত্ত্ব অনুসারে। তরঙ্গ তত্ত্ব থেকে আলোর প্রতিফলন প্রতিসরণ হয়, সেটা হাইগেন প্রমাণ করেন। এছাড়াও ফ্রেনেল, ইয়ং এনারা প্রমাণ করেছিলেন। ফ্রেনেল তোমরা অপটিক্স থেকে আমি এগুলো পড়াবো, ব্যতিচার। তারপরে ফ্রনহফার প্রমাণ করেছিলেন অপবর্তন। ঠিক আছে, ফ্রেনেল পরবর্তীকালে দেখান আলোর ক্ষেত্রে সমাবর্তন ঘটে, সেই কারণে আলো একটি তির্যক তরঙ্গ। এই কথাগুলো একটু লিখে রাখবে। তো এইগুলো সব হচ্ছে আলোর প্রকৃতি সম্পর্কে এই পর্যন্ত যা যা তত্ত্ব আমরা পেয়েছি। তো এখানে কোয়ান্টাম মেইনলি এটা হচ্ছে বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব। এর মধ্যে কি কি পড়ে? কোয়ান্টাম তত্ত্বের মধ্যে পড়ে হচ্ছে কম্পটন এফেক্ট, কম্পটন ক্রিয়ার ব্যাখ্যা ক্রিয়া আছে। তারপরে ব্ল্যাক বডি রেডিয়েশন, কৃষ্ণ বস্তু বিকিরণ। প্রধানত কোয়ান্টাম তত্ত্বটা কৃষ্ণ বস্তু বিকিরণ থেকেই এই সূত্রটা আসে। এছাড়া হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া আইনস্টাইনের। যেগুলো কোয়ান্টাম তত্ত্ব ছাড়া ব্যাখ্যা করা সম্ভব নয়, আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া। তো এই হচ্ছে আমাদের আলোর প্রকৃতি সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব। এবং সেই এটাকে একটুখানি ঠিক করে লিখে দিই, খুব একটা ক্লিয়ার আসছে না ভিউ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। ওকে, ভিউটা ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার একটুখানি। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন আলোর প্রকৃতি নির্ধারণ করতে গিয়ে তত্ত্বগুলো এসেছিল। এবং
সর্বশেষ কোয়ান্টাম তত্ত্ব যেটা আমরা পড়ব, কোয়ান্টাম তত্ত্ব থেকে একটা ফোটনের এনার্জি হচ্ছে nhν, মানে hν 2hν সবসময় hν এর রেসপেক্টে কোয়ান্টাইজড হবে, 1hν 2hν 3hν এইভাবে কোয়ান্টাইজড হবে। পরবর্তীকালে সেটা n+12 hν, মিনিমাম এনার্জি অফ ফোটন হাফ hν, যখন সে গ্রাউন্ড স্টেট বা তার স্থায়ী অবস্থায় থাকবে। ফোটনের স্টেডি স্টেট এনার্জি বা গ্রাউন্ড স্টেট এনার্জি কখনো জিরো হতে পারে না। এরপর চলে আসে আমাদের এই চ্যাপ্টারে যেটা পড়তে হবে, ওই পার্টিকেল ডুয়ালিটি। তো বিভিন্ন ধর্ম যেমন এখানে কণা হিসেবে কাজ করছে, তরঙ্গ হিসেবে কাজ করছে, এখানে কণা হিসেবে কাজ করছে। এই যে দু রকম ধর্ম, তাহলে দ্বৈত সত্তা যেটা বা ডুয়াল নেচার অফ ম্যাটার, তাহলে একটা হচ্ছে কণা ধর্ম, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। দু রকম ধর্ম। তো তরঙ্গ ধর্মের মধ্যে কি কি পড়ে, কোন কোন এক্সপেরিমেন্ট আমরা পড়েছি, বা তরঙ্গের কি কি থাকে? তরঙ্গের থাকে হচ্ছে বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কাল। এই তিনটে হচ্ছে ফান্ডামেন্টাল প্রপার্টি। এই তিনটে দরকার একটা তরঙ্গকে পুরোপুরি ভাবে প্রকাশ করার জন্য। এই তিনটে বৈশিষ্ট্য থাকতেই হবে। এই তিনটে হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। কণার ক্ষেত্রে কি কি? এর একটা কম্পাঙ্ক থাকবে, শক্তি থাকবে, ভর থাকবে। এই হচ্ছে কণা ধর্মের মধ্যে কি কি আমরা বললাম। কণা ধর্ম কোথায় দেখায়, কোন কোন পরীক্ষার ক্ষেত্রে দেখায়, এই দুটো পরীক্ষা লিখে দিই আপাতত। কণা ধর্ম দেখতে পাওয়া যায় আলোক তড়িৎ ক্রিয়ায়, ফোটনের বা আলোকের কণা ধর্ম। দু নম্বর হচ্ছে কম্পটন ক্রিয়া, একবার লিখেছি আরেকবার বলে দিই। আর একটা হচ্ছে রামান এফেক্ট বা রামান ক্রিয়া। এই তিনটে এক্সপেরিমেন্ট আমাদের মেইনলি প্রথম আর তৃতীয়টা পড়তে হবে। কম্পটন ক্রিয়া সিলেবাসে নেই, তাও একটুখানি বলে দেবো জেইই মেন এবং নিটের জন্য। তো এই হচ্ছে কণা ধর্ম এবং তার কোন কোন এক্সপেরিমেন্ট। তরঙ্গ ধর্ম কোথায় দেখতে পাই? তরঙ্গ ধর্ম দেখতে পাই প্রতিফলন, হাইগেন প্রমাণ করেছিলেন হাইগেনের তরঙ্গ তত্ত্ব অনুসারে, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন। এইগুলো তরঙ্গ একই সময় একই স্থানে একাধিক তরঙ্গ থাকতে পারে, কারণ আমরা ক্লাস 11-এ পড়েছি তরঙ্গের উপরিপাতন। দুটো তরঙ্গ মিশে গিয়ে একটা রেজাল্টেন্ট ওয়েভ দিচ্ছে, যেমন তার জন্য আমাদের উৎপন্ন হয়েছে ব্যতিচারতাই, ব্যতিচারতাই, অপবর্তনতাই। এছাড়াও তোমরা পড়েছো তরঙ্গের ক্ষেত্রে স্থানু তরঙ্গ, ষড়কম্প, এগুলো পড়ে এসছো, ঠিক আছে? তরঙ্গের উপরিপাতন সম্ভব, মানে একই সময় একই স্থানে দুটো তরঙ্গ থাকতে পারে, কিন্তু একটা স্থানে, একটি নির্দিষ্ট স্থানে একই সময় দুটো কণা কখনো অবস্থান করতে পারে না। একই সাথে দুটো কণা একটা স্থানে আছে, এটা আমরা কখনোই বলতে পারবো না। একটা গিয়ে সে কলিশন করে ধাক্কা মেরে তাকে সরিয়ে দেবে, গিয়ে সেই জায়গাটা দখল করতে পারে, কিন্তু একই সময় একই স্থানে দুটো কণা অবস্থান করতে কখনোই পারবে না, কারণ কণার একটা নির্দিষ্ট ভর আছে, আয়তন আছে, সেই হিসাবে আমরা কল্পনা করি। তাহলে এর ক্ষেত্রে তরঙ্গ ধর্মের ক্ষেত্রে তরঙ্গ হিসাবে যখন আলোচনা করবে উপরিপাতন ঘটে, উপরিপাতন সম্ভব, কিন্তু কণার ক্ষেত্রে উপরিপাতন সম্ভব নয়। তাহলে দেখো, আলো যখন কণা হিসেবে কাজ করছে তখন এই ধর্মগুলো দেখতে পাচ্ছি। তার কোন কোন পরীক্ষার ক্ষেত্রে কণা ধর্ম দেখায়, কোন কোন পরীক্ষার ক্ষেত্রে
তরঙ্গ ধর্ম দেখায়, তরঙ্গের কি কি প্রধান বৈশিষ্ট্য। তার মানে তরঙ্গ ধর্ম যখন দেখাবে তখন কম্পাঙ্কের পরিবর্তন হবে না, শক্তির পরিবর্তন হবে না, ভরের পরিবর্তন হবে না। যখন তরঙ্গ ধর্ম দেখাবে, আবার যখন কণা ধর্ম দেখাবে তখন কিন্তু এইগুলোর পরিবর্তন হবে না। সেই জন্য প্রতিসরণ যখন মাধ্যম পরিবর্তন হয়, কম্পাঙ্কের কিন্তু পরিবর্তন হয় না। ঠিক আছে, তো আমরা এইগুলো তোমরা প্রথমেই সুন্দরভাবে লিখে নেবে। তো এই যে দুটো ধর্ম আমরা দেখতে পেলাম, এবং তার ক্ষেত্রে কখন কণা ধর্ম কখন তরঙ্গ ধর্ম ডিটেলসে বলে দিয়েছি। তো এই যে দুটো ধর্মকে দ্বৈত সত্তা, তার মানে কোনো এক্সপেরিমেন্টে যদি আলো কণা হিসাবে কাজ করে, অ্যাজ এ ফোটন সে বিহেভ করে, সেই ক্ষেত্রে কখনোই সে তরঙ্গের মতন আচরণ করবে না। কোন এক্সপেরিমেন্টে যদি আলো তরঙ্গ হিসেবে আচরণ করে, সেখানে কণা হিসেবে কণা ধর্ম দেখাবে না, প্রদর্শন করবে না। মানে দুটোর মধ্যে যে কোনো একটা ধর্ম মেজর হিসেবে কাজ করবে কোনো একটা পরীক্ষা বা কোনো একটা ঘটনার ক্ষেত্রে। দুটো ধর্ম কখনোই একই অ্যাট এ টাইম দুটোই একসাথে প্রকাশ পাবে না। তো এই যে ডুয়েল নেচার, এই দুটো নেচারকে বা দুটো ধর্মকে ডি ব্রগলি বা দ্য ব্রয় চেষ্টা করেছিলেন কোনো একটা নির্দিষ্ট সূত্র বা গাণিতিক রূপের সাহায্যে একত্রিত করা, যেখানে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম মিলেমিশে এক হয়ে যাবে। সেটাই হচ্ছে ডি ব্রগলি প্রকল্পের প্রধান উদ্দেশ্য। ডি ব্রগলি প্রকল্প কি বলেছে, যেগুলো সাব অ্যাটমিক মলিকুলার পার্টিকেল হয়, সাব অ্যাটমিক মলিকুলার পার্টিকেলের ক্ষেত্রে তারা কোন একটা নির্দিষ্ট মোমেন্টাম নিয়ে মুভ করছে, নির্দিষ্ট ভরবেগ নিয়ে গতিশীল কোন একটা কণার ক্ষেত্রে তার সঙ্গে রিলেটেড ওয়েভলেন্থ ল্যামডা যদি হয়, দেন ল্যামডা ইকুয়ালস টু h/p। কোনো সাব অ্যাটমিক মলিকুলার যে পার্টিকেলগুলো হয় বা ক্ষুদ্র পার্টিকেলের ক্ষেত্রে পদার্থ যখন নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যকে বলা হয় ডি ব্রগলি ওয়েভলেন্থ বা দ্য ব্রয় ওয়েভলেন্থ। ওকে, ডি ব্রগলি ওয়েভলেন্থ, দ্য ব্রয় ওয়েভলেন্থ রিলেশনটা আমরা শিখবো এবার, এবং সেখান থেকে বেশ কিছু জিনিস শিখে নেব। তো এটা কি বলছে, পদার্থ তরঙ্গের মতো আচরণ করতে পারে, এবং তাদের কেমন আচরণ, যদি কোনো কণা পি ভরবেগ নিয়ে গতিশীল হয়, তার গতির সঙ্গে সম্পর্কিত তরঙ্গ দৈর্ঘ্যটা হবে ল্যামডা সমান h/p। এটা পুরোটাই প্রকল্প, ডি ব্রগলি প্রকল্প। এটা এক্সপেরিমেন্টাল সূত্র না। পরবর্তীকালে ডেভিসন এবং জার্মান, এই দুজন বিজ্ঞানী ডেভিসন এবং জার্মান এক্সপেরিমেন্টালি ডি ব্রগলি প্রকল্পটাকে প্রমাণ করেন সূত্রটা সঠিক, সেটাও আমরা দেখব। তো এবার চলে আসি আমরা ডি ব্রগলি প্রকল্প বা দ্য ব্রয় প্রকল্প। দ্য ব্রয় হচ্ছে অরিজিনাল উচ্চারণ, ডি ব্রগলি আমরা ডাকি। তো সেই জন্য টেস্ট পেপারে বা বিভিন্ন বইতে দ্য ব্রয় কথাটা লেখা থাকে, সেটা খেয়াল রাখবেন। ডি ব্রগলি প্রকল্প বা দ্য ব্রয় প্রকল্প, তাহলে কোন একটা কণার ভরবেগ যদি পি হয়, সেই কণার গতির সাথে সম্পর্কিত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হবে h/p। এটাকেই হচ্ছে ডি ব্রগলি, দেখো এখানে কার কার সম্পর্ক, ল্যামডা আর পি। পিটা কার ধর্ম, ল্যামডা হলো তরঙ্গ ধর্ম, আর এর হচ্ছে ভরবেগ হচ্ছে কণা ধর্ম। তাহলে এই যে গাণিতিক রূপটা পেলাম, তার মোমেন্টাম যদি পি হয়, মানে ল্যামডা ইকুয়ালস টু h/mv। ওকে, ল্যামডা ইকুয়ালস টু h/mv। তো এটাকেই বলা হচ্ছে ডি ব্রগলি প্রকল্প। এবং এখানে দেখতে পাচ্ছি ল্যামডা প্রপোর্শনাল টু 1/m, ল্যামডা প্রপোর্শনাল টু 1/p, v and ল্যামডা ইকুয়ালস টু দুটো মিলে গেলে 1/p। এইচটাকে বলা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক ধ্রুবক। (6.625 বা 626, যেটা তোমরা শিখেছো কেমিস্ট্রিতে ক্লাস 11-এ।
জুল ইনটু সেকেন্ড। এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান এবং তার একক, জুল সেকেন্ড হলো সিজিএস। তাহলে এই যে দুই রকম ধর্ম একত্রিত হয়ে গেল যে সূত্রে, সেটাই হলো গাণিতিক রূপে, সেটাই ডি ব্রগলি প্রকল্প। কোনো কণা যেটা সাব অ্যাটমিক মলিকুলার পার্টিকেল মুভিং উইথ এ মোমেন্টাম p, then the related wavelength with the motion of the particle is defined as lambda equals to h by p। এটাই হচ্ছে ডি ব্রগলি প্রকল্পের গাণিতিক রূপ। এটার কোনো ম্যাথমেটিক্যাল প্রুফ আমরা অন্যান্য সূত্র থেকে আনতে পারি, কিন্তু এটা জাস্ট স্টেটমেন্ট, একটা স্বীকার্য প্রকল্প, তো তিনি দেখিয়েছিলেন। তো এটাকে আমরা এবার যদি ভাবি কোন একটা ফোটনের ক্ষেত্রে, ফোটন গণনার ক্ষেত্রে কি করে ক্যালকুলেট করব? ফোটনের ক্ষেত্রে E সমান h নিউ, ফোটনের এনার্জি নিউ কম্পাঙ্ক, ফোটনের শক্তি হচ্ছে h নিউ। আবার মাস এনার্জি রিলেশন অনুসারে E ইকুয়ালস টু mc স্কয়ার, আপেক্ষিকতা বা তত্ত্ব অনুসারে E ইকুয়ালস টু mc স্কয়ার, যেখানে m টাকে বলা হচ্ছে আপেক্ষিক ভর, রিলেটিভিস্টিক মাস বা আপেক্ষিক ভর। এটাকে আমরা লিখতে পারি কি p ইনটু c, কারণ m ভরবেগ মানে কি, p হলো ভরবেগ। তাহলে দুটোকে যদি ইকুয়াল করে দিই, আর নিউ ইকুয়ালস টু লিখতে পারি c বাই ল্যাম্ডা, নিউ ইকুয়ালস টু লিখতে পারি c বাই ল্যাম্ডা। তাহলে দুটো যদি কম্পেয়ার করি, এই c বাই ল্যাম্ডা ইকুয়ালস টু pc, দেন ল্যাম্ডা ইকুয়ালস টু c টা কেটে গেল, lambda equals to h by p। ওকে, তাহলে ফোটনের ক্ষেত্রে আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এবং আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুসারে আমরা এটাকে দেখলাম এটা কি করে আসছে। তো এবার ইলেকট্রনের ক্ষেত্রে যদি ভাবি, কোন একটা ইলেকট্রন n তম বোর কক্ষপথে ঘুরছে, কোন একটা ইলেকট্রনের ক্ষেত্রে তাহলে ফোটনের ভরবেগ আর শক্তির সম্পর্ক E ইকুয়ালস টু pc, এটা খুব কাজে লাগে। একটা ইলেকট্রন n তম বোর কক্ষপথে ঘুরছে, Rn। ইলেকট্রনটা যখন ঘুরছে একটা পূর্ণ আবর্তনে n সংখ্যক পূর্ণ তরঙ্গ সম্পন্ন করছে। n সংখ্যক পূর্ণ তরঙ্গ কিভাবে? n সংখ্যক পূর্ণ তরঙ্গ সম্পন্ন করছে, যেখানে একটা তরঙ্গ, এটা একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা। তাহলে এখানে যদি n সংখ্যক পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে একবার আবর্তনে, তাহলে আমরা লিখতে পারি 2 পাই r, পরিধিটা হলো 2 পাই r ইকুয়ালস টু n ল্যাম্ডা, 2 পাই r ইকুয়ালস টু n ল্যাম্ডা। আবার এখানে যে ইলেকট্রনটা ঘুরছে তার বেগ যদি হয় vn,
ইলেকট্রনের বেগ যদি হয় vn ধরে নিই, সেক্ষেত্রে বোর তত্ত্ব অনুসারে বোরের তত্ত্ব অনুসারে আমরা জানি ln nh কাট। n তম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h কাটের সরল গুণিতক হয়, n টা হলো কোয়ান্টাম সংখ্যা। তাহলে এটাকে লিখতে পারি m vn rn n h/2 পাই। h কাট হলো h/2 পাই। ওকে, বোর তত্ত্ব অনুসারে আমরা প্রমাণ করছি ডি। তাহলে এখান থেকে আমরা যদি rn এর মানটা বসিয়ে দিই, তাহলে mvn rn টা কত আসছে n λ/2 পাই সমান n h/2 পাই। তাহলে দেখো ল্যামডা চলে এলো h/mvn। ল্যামডা চলে এলো h/mvn। তাহলে h হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর mvn হলো ইলেকট্রনের ভরবেগ। তো ইলেকট্রনের ক্ষেত্রে, তাহলে ফোটনের ক্ষেত্রে ল্যামডা সমান h/p। ওকে, বা ল্যামডা সমান ল্যামডা ফোটন, মনে রাখতে হবে, এটা গুলিয়ে গেলে হবে না, h/e/c বা hc/ল্যামডা, hc/e ল্যামডা ফোটন। ফোটনের ক্ষেত্রে তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বার করতে গেলে hc/e দিয়ে করতে হবে, hc/e দিয়ে করতে হবে ফোটনের ক্ষেত্রে। এবার ইলেকট্রনের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে ভাবতে পারি, এখান থেকে অনেক কটা সূত্র আমরা নিয়ে আসবো, তোমরা ঠিক করে স্পষ্টভাবে লিখে নেবে। তো যদি বলি একটা ফোটনের শক্তি E, তাহলে তার ভরবেগ হলো h, ভরবেগ বলছি তরঙ্গ দৈর্ঘ্য হলো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে বলা হয় ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তো এবার ইলেকট্রনের ক্ষেত্রে ফর ইলেকট্রন, ফোটনের ক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বার করার একটাই সূত্র, ল্যামডা ইকুয়ালস টু hc/e বা h/p। ফর ইলেকট্রন আমরা এটাকে অনেক কটা সূত্রে ভাগ করতে পারি। প্রথম হলো ল্যামডা ইলেকট্রন সমান হচ্ছে ল্যামডা ইলেকট্রন আর পার্টিকেল, এনি পার্টিকেল, প্রোটন, লাইক দিস। ল্যামডা সমান h/mv, ফার্স্ট সূত্র। 2 নম্বর, কোন একটা ইলেকট্রনের শক্তি যদি E হয় আর ভরবেগ যদি p হয়, তাহলে p সমান লিখতে পারি √2me, √2me। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে ল্যামডা সমান লেখা যেতে পারে h/√2me। এটা কি শক্তি আর পিটা হলো ভরবেগ, ভরবেগ আর শক্তির সম্পর্ক। এখন যদি একটা ইলেকট্রনকে v ভোল্টের মধ্যে দিয়ে পাঠানো হয়, একটি ইলেকট্রনকে v ভোল্ট বিভবে চালনা করলে, v ভোল্টের মধ্যে দিয়ে চালনা করলে এনার্জি লেখা যায় হচ্ছে W সমান QV মানে EV। তাহলে এই সূত্রের আরেকটা রূপ পেয়ে গেলাম, ল্যামডা সমান h/√2mev। ল্যামডা সমান h/√2mev, এর মানটা বসিয়ে দিলাম। এখানে যদি h এর মান
6.626 10 to the power minus 34 জুল সেকেন্ড। m এর মান 9.1 ইলেকট্রনের ক্ষেত্রে আমরা হিসাব করছি 10 to the power minus 31 কেজি। আর ইলেকট্রনের চার্জ 1.6 10 to the power minus 19 বসায়। তাহলে H M E এই তিনটে ভ্যালু বসিয়ে দিলাম, ক্লিয়ার। তাহলে এই ভ্যালুটা চলে আসে 12.28 অ্যামস্ট্রং। তোমরা বসিয়ে দেখবে বাই রুট ভি, ভ্যারিয়েবল শুধু ভি। তাহলে কোন একটা ইলেকট্রনকে ভি ভোল্টের ভেতর দিয়ে পাঠালে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? 12.28 অ্যামস্ট্রং বাই রুট ভি। যত ভোল্ট বলবে বসিয়ে দেবো, ডাইরেক্ট উত্তর পাবো এমসিকিউ এর ক্ষেত্রে। প্রমাণ করতে দিলে কিন্তু অঙ্ক দিলে 2 নম্বরের অঙ্ক দিলে আমরা সবসময় এখানে মান বসিয়ে দেখাবো, আর যদি অঙ্ক না দিয়ে এমসিকিউ দেয় ডাইরেক্ট সূত্রটা ব্যবহার করতে পারবো। এটাকে আরেকটা ফর্মে লেখা যায়, আর কি ফর্ম হতে পারে? বলল একটি ইলেকট্রনের গতিশক্তি টি উষ্ণতায়, মানে টি কেলভিন উষ্ণতায় একটি গ্যাস অণুর রৈখিক গতিশক্তির সমান। অনেক সময় দেয়, তাহলে সেই ক্ষেত্রে ই কত? একটা অণুর গতিশক্তি কত আমরা পড়েছিলাম কি? ইকুইপার্টিশন অফ এনার্জি, শক্তির সমবিভাজন নীতি অনুসারে পড়েছিলাম। প্রতি স্বাধীনতার মাত্রায় শক্তি হলো হাফ কেটি, কেটা হলো বোলজম্যান ধ্রুবক। তাহলে আমরা মানটা কি করে পাবো? তাহলে সাধারণত গ্যাসের ক্ষেত্রে রৈখিক গতিশক্তির জন্য ডিগ্রি অফ ফ্রিডম হয় 3, তাহলে হলো 3/2 কেটি। তাহলে ল্যামডা চলে এলে ক্ষেত্রে h/√2m * 3/2 কেটি। তাহলে ল্যামডা চলে এলো h/√3m কেটি। কে ফর কে বি লিখতে পারো, সাফিক্স একটা বোলজম্যান ধ্রুবক। কে এর ভ্যালুটা হচ্ছে R/n এ সার্বজনীন গ্যাস ধ্রুবক বাই অ্যাভোগাড্রো সংখ্যা, এটা আসে 1.38 10 to the power minus 23 10 to the power minus 23 SI ইউনিটে। আর এর একক জানো জুল পার মোল কেলভিন, তাহলে এটা জুল পার মোল কেলভিন হবে। তাহলে অ্যানাদার ফর্ম, তাহলে এটা হচ্ছে ফর্মুলা নাম্বার, এটা 4, দিস ইজ 5। ইলেকট্রনের ক্ষেত্রে আমরা এতগুলো সূত্র পেতে পারি। ইলেকট্রনের ক্ষেত্রে আমরা এতগুলো সূত্র পেতে পারি ডি ব্রগলির প্রকল্প সংক্রান্ত। এরপর একটা আমরা প্রবলেম করব, খুব ভালো প্রবলেম, ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সংক্রান্ত। বলছে একটি কণার স্থির ভর mg ও গতিশক্তি k। প্রমাণ করো ওই কণার গতির সাথে
সম্পর্কিত ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা সমান hc বাই রুট ওভার k স্কয়ার প্লাস 2k m0 c স্কয়ার। সিটা হলো বেগ, কেটা হলো গতিশক্তি বলে দিয়েছে আমাদের এখানে। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো কণার স্থির ভর m0, গতিশক্তিকে, তাহলে মোট শক্তি কত? মোট শক্তিকে যদি আমরা ই বলি, তাহলে স্থির ভরের জন্য m0 c স্কয়ার প্লাস k, আবার আপেক্ষিকতা বা তত্ত্ব অনুসারে ই সমান হয় p স্কয়ার c স্কয়ার প্লাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4। এই সূত্রটা মনে রাখতে হবে। কোন একটা ফোটনের বা কোন কণার ভরবেগ যদি p হয়, রেস্ট মাস যদি m0 হয়, তাহলে তার গতিশক্তি হবে এটা। তাহলে আমরা এটা দুটো কম্পেয়ার করব, করে p টা বার করব, দিয়ে ল্যামডা সমান h বাই p তে বসাবো। তাহলে 1 2 যদি কম্পেয়ার করি, তাহলে প্রথমটাকে স্কয়ার করলে হচ্ছে m0 স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 2 m0 k c স্কয়ার সমান তাহলে p স্কয়ার c স্কয়ার m0 স্কয়ার c টু দি পাওয়ার 4। ওকে, ঠিক করলাম। তাহলে দেখো এখান থেকে p স্কয়ার c স্কয়ার সমান চলে এলো, এই পোরশন দুটো কেটে গেল, তাহলে 2 m0 c স্কয়ার ইনটু k। তাহলে p স্কয়ার c স্কয়ার এর মানটা এটা পেলাম। তাহলে p ইনটু c কত? রুট ওভার k স্কয়ার প্লাস 2 m0 k c স্কয়ার। এবার ল্যামডা সমান কত? h বাই p। তাহলে p কত? বাই c। p এর মানটা কত পেলাম? এটা বাই c। তাহলে এই c p এর মানটা এখানে বসিয়ে দিই। তাহলে h বাই, করলে c টা উপরে চলে যাবে, রুট ওভার k স্কয়ার 2 m0 c স্কয়ার ইনটু k। খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা, প্রমাণ আমরা করে ফেললাম। আমাদের 3 নম্বরের প্রমাণ হিসাবেও আসতে পারে, এটা খুব 2 নম্বরেও আসতে পারে। তো এটা শিখে রাখা হলো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে অবশ্যই দেখবে। এরপর একটা প্রবলেম দেখবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ। বলছে একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য একটি ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের সমান। প্রমাণ করো ফোটনের গতিশক্তি
ইলেকট্রনের গতিশক্তির টু ল্যামডা mc বাই h গুণ। তো আমাদের এটা প্রমাণ করতে হবে একটি ইলেকট্রনের দ্বিবাহী তরঙ্গদৈর্ঘ্য ফোটনের দ্বিবাহী তরঙ্গদৈর্ঘ্যের সমান। তো প্রমাণ করতে হবে ফোটনের গতিশক্তিটা। তাহলে ইলেকট্রনের গতিশক্তি কত? বললাম ই কে হাফ এম ভি স্কয়ার। ওকে, এবার ল্যামডা সমান h বাই এম ভি। তাহলে আমরা যদি ভি এর মানটা বসিয়ে দিই তাহলে হাফ এম h বাই এম ল্যামডা হোল স্কয়ার। তাহলে m h স্কয়ার বাই এমটা থাকছে না 2m ল্যামডা স্কয়ার, এটা হলো ইকের ভ্যালু। এবার ফোটনের শক্তির যে সূত্র পেয়েছি E সমান hc বাই ল্যামডা, এটা ফোটনের শক্তি আমরা জানি। তাহলে ইলেকট্রনের গতিশক্তি এটা, ফোটনের শক্তি এটা। তাহলে অতএব E বাই E কে যদি আমরা করি ফোটনের গতিশক্তি বাই ইলেকট্রনের গতিশক্তি, তাহলে আসছে কত? hc বাই ল্যামডা ইনটু 2m ল্যামডা স্কয়ার বাই h। তাহলে কাটাকুটি করে চলে এলো কত দেখো, 2m ল্যামডা, একটা ল্যামডা কেটে গেছে, ল্যামডা c বাই h। তার মানে E চলে এলো 2m ল্যামডা c বাই h ইনটু E কে। তার মানে ফোটনের গতিশক্তি বেরোলো ইলেকট্রনের গতিশক্তির 2m ল্যামডা c বাই h গুণ। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, এটা কিন্তু খুবই পরীক্ষায় আসে। দুটো প্রবলেমই ভালো করে দেখবে। নেক্সট একটা প্রবলেম দেখবে এবার। প্রবলেমগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলো m ভরের একটি ইলেকট্রনকে v বিভব পার্থক্যে মধ্যে দিয়ে পাঠানো হলে তার দ্বিবগলী তরঙ্গদৈর্ঘ্য হয় ল্যামডা। ক্যাপিটাল এম ভরের প্রোটনকে একই বিভব পার্থক্যে পাঠালে ল্যামডা কত হবে, ল্যামডা পি কত হবে, ল্যামডা প্রোটন, এটাকে বললাম ল্যামডা ইলেকট্রন। এটা আমাদের প্রশ্ন। তো আমরা একটু আগে শিখলাম ল্যামডা কোন একটা কিউ আধানকে যদি ভি বিভব পার্থক্যে পাঠাই তাহলে তার দ্বিবগলী তরঙ্গদৈর্ঘ্য হয়
h বাই রুট ওভার 2m কিউ ভি। ভি বিভব পার্থক্যে কোনো একটা কিউ আধানযুক্ত কণাকে পাঠালে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস টু h বাই রুট ওভার 2m কিউ ভি। তাহলে ফর ইলেকট্রন তাহলে h বাই রুট ওভার 2m ev, আর ফর প্রোটন h বাই রুট ওভার 2 ক্যাপিটাল M, এর মাস বলেছে ক্যাপিটাল M, চার্জ দুটোরই সমান, প্রোটন আর ইলেকট্রনের চার্জ সমান, ধরে নিলাম q প্রোটন ইকুয়ালস টু q ইলেকট্রন ইকুয়ালস টু e, দুটোরই আধান সমান। তার মানে ল্যামডা p বাই ল্যামডা e যদি আমরা করি তাহলে আমাদের আসছে ল্যামডা p বাই ল্যামডা e মানে আসছে রুট ওভার স্মল m বাই ক্যাপিটাল M, দেন ল্যামডা প্রোটন চলে এলো রুট ওভার m বাই m ইনটু ল্যামডা e। এটা একটা সম্পর্ক যেটা থেকে আমরা প্রোটনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, সেটা আমাদের এই সূত্রটা। এটা একটা সম্পর্ক বলতে পারি, আমরা জানি ভরের অনুপাত হচ্ছে 1836 গুণ, তাহলে এটা হচ্ছে যদি মানে আসি ল্যামডা প্রোটন হচ্ছে 1 বাই রুট ওভার 1836 ইন্টু ল্যামডা ইলেকট্রন, কারণ প্রোটনের ভর ইলেকট্রনের ভরের 1836 গুণ হয়। তাহলে এটাকে একটা সূত্র হিসেবে আমরা খেয়াল রাখতে পারি এমসিকিউ প্রবলেম করার ক্ষেত্রে, ঠিক আছে। এরপর আমাদের আলোচনার যেটা বিষয় সেটা হচ্ছে আমরা দেখব এরপর যেটা গুরুত্বপূর্ণ আমাদের খুবই, সেটা হচ্ছে সংঘাত। ফোটনের সাথে কোনো একটা যদি বস্তু কণার সংঘাত ঘটে, ফোটন ও বস্তু কণার সংঘাত, এটাই হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া এবং এক্স রশ্মি উৎপাদনের ফান্ডামেন্টাল থিওরি। আমাদের দুটোই পড়তে হবে, এক্স রশ্মি উৎপাদন এবং আলোক তড়িৎ ক্রিয়াকে পরস্পর বিপরীত ঘটনা বলা হয়। কি দেখি একটুখানি, তো ধরো কোনো একটা ধাতব পৃষ্ঠ আছে, এখানে আমরা একটা নিউ কম্পাঙ্কের ফোটন এসে আপতিত হলো। তো মনে রাখতে হবে এই যে সংঘাত, কোয়ান্টাম তত্ত্ব অনুসারে এখানে শক্তির সংরক্ষণ ঘটে। কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ফোটন এবং বস্তু কণার মধ্যে যখন সংঘাত হবে তখন শক্তির সংরক্ষণ ঘটবে। তো এই ফোটনটা যে এনার্জি নিয়ে এলো, ধাতব পৃষ্ঠে যদি নির্দিষ্ট কম্পাঙ্কের ফোটন এসে আপতিত হয়, নির্দিষ্ট কম্পাঙ্কের থেকে সামান্য বেশি, সেক্ষেত্রে দেখা যায় এখান থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে। তার মানে এই যে ফোটন এনার্জিটা দিল, সেই এনার্জিটা, তাহলে ফোটনের শক্তি কত? h নিউ। এক হতে পারে ফোটনটা এখানে আঘাত করে বিনষ্ট হয়ে গেল, কিংবা নতুন ফোটন তৈরি হলো, সেটা হতে পারে। যদি বিনষ্ট হয়ে যায়, যদি ধাক্কা খাওয়ার পর ফোটনটার কোনো অস্তিত্ব না থাকে, তাহলে ফোটনের শক্তি সম্পূর্ণরূপে রূপান্তরিত হবে কিসে? নির্গত ইলেকট্রনের গতিশক্তিতে। তাহলে এক্ষেত্রে এর ইলেকট্রনের নির্গত ইলেকট্রনের গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার। যদি ধরে নিই মাধ্যমটা কোনো শক্তি শোষণ করেনি, যদিও কিছু পরিমাণ শক্তি শোষণ করে, মাধ্যম দ্বারা শোষিত শক্তি যদি ধরি, সেটা হচ্ছে মাধ্যম দ্বারা বা বস্তু ধাতব পৃষ্ঠ দ্বারা বা পৃষ্ঠ দ্বারা
শোষিত শক্তি, যতখানি শক্তি শোষণ করে নেবে সেটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। যদি এটাকে আপাতত এটাকে নেগলেক্ট করি, না করলেও চলে করলেও চলে, তো ইনসিডেন্ট এনার্জি এইচ নিউ, কতখানি শক্তি এসে আপাতত হলো এইচ নিউ, সেই শক্তি একটা অংশ শোষিত হলো W0, বাকি যেটা থাকলো সেটা ইলেকট্রন সেই শক্তি নিয়ে বেরিয়ে চলে গেল হাফ এমভি স্কয়ার। তাহলে এনার্জি কনজারভেশন হলো কি হলো না? এনার্জি কনজারভেশন এখানে হলো কি হলো না? নিশ্চয়ই হলো। আবর্তিত শক্তি এইচ নিউ, তার একটা পার্ট মাধ্যমটা শোষিত করেছে ধাতব পৃষ্ঠ, যদি ধরি এটা শোষিত করেনি সেক্ষেত্রে W0টা নেগলেক্ট করি, তাহলে এইচ নিউ ইকুয়ালস টু হাফ এমভি স্কয়ার, এনার্জি কনজারভেশন হলো। আবার কোন একটা যদি ইলেকট্রন দিয়ে কোনো আঘাত করা হয়, ইলেকট্রন দিয়ে আঘাত করি, ইলেকট্রন গান দিয়ে যদি আমরা আঘাত করি, এটা সোর্স অফ ইলেকট্রন বা ইলেকট্রন গান, সেটা কি আঘাত করছে একটা ধাতব পৃষ্ঠে বা কোনো টার্গেটে, সেক্ষেত্রে কি দেখা যাবে? এটা আঘাত করলে এখান থেকে ফোটন নির্গত হচ্ছে, এক্স রে ফোটন। টার্গেটে কি আঘাত করলে যখন টার্গেট পরমাণু থেকে মানে সংঘাতের ফলে কিছু পরিমাণ শক্তি নষ্ট হচ্ছে ইলেকট্রনটার, সেই সংঘাত যতখানি এনার্জি লস হবে তাহলে ইলেকট্রনের যে এনার্জি সেটাই এখান দিয়ে বেরিয়ে চলে আসছে। ঠিক আছে, এখানে একটা আমরা পোটেনশিয়াল ডিফারেন্স রেখে দিয়েছি, তার ভেতর দিয়ে পাঠাচ্ছি, তাহলে শক্তি অর্জন করলে এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে রেখেছি, তাহলে এখানে এনার্জিটা হলো ইভি। আর এখান দিয়ে যে এক্স রে ফোটন নির্গত হচ্ছে, তাহলে এক্স রে ফোটনের এনার্জি যদি টোটাল এনার্জিটা কনভার্ট হয়ে যায় সেক্ষেত্রে এক্স রে ফোটনের এনার্জি এইচ নিউ ম্যাক্স। এটা আমরা আবার এক্স রে থেকে পড়ব। ওকে, তাহলে আমরা কিন্তু জিনিসটাকে, তাহলে ইলেকট্রনের যে গতিশক্তি, তার মানে এই যে এটাই কিন্তু হাফ এমভি স্কয়ার, ইলেকট্রনটা গতিশক্তিটাই কিন্তু একটা ভি বিভব পার্থক্য রেখেছি, এখানে একটা বিভব পার্থক্য করে দিয়েছি, এখান থেকে ইলেকট্রনটা যাচ্ছে, ইলেকট্রনটা গিয়ে বিভব পার্থক্যের মধ্যে গিয়ে আঘাত করলো, তাহলে অর্জিত গতিশক্তি ইভি, তাহলে ইভিটাই হচ্ছে হাফ এমভি স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি ইভি সমান হাফ এমভি স্কয়ার। তাহলে ইলেকট্রনের বেগ যদি বার করতে দেয় তাহলে √2 ev/m, √2 ev/m এই ভ্যালুটা আমরা এখান থেকে পেতে পারি। এখানে যদি em এর মানটা বসিয়ে দিই, স্পেসিফিক চার্জ অফ ইলেকট্রন E/m, আপেক্ষিক আধান সেটা বসিয়ে দিলে একটা কোনো সূত্র আমরা পেতে পারি 5.93 × 10⁵ √v, সেটা দরকার নেই, সূত্রটা মনে রাখবেন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সংঘাত ফোটন এবং বস্তুকণার মধ্যে দু রকম। প্রথমটাকে বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। প্রথমটার ক্ষেত্রে কি দেখলাম? ফোটন এসে পড়লো, ইলেকট্রন বেরোলো, এটাই হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। আমরা পরের দিন ক্লাসে আলোক তড়িৎ ক্রিয়া নিয়ে ডিটেইলস আলোচনা করব, আজকে ফান্ডামেন্টাল জায়গাটা একটু বলে রাখলাম। তাহলে আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে ফোটন এসে পড়ে, ইলেকট্রন বেরোয়। আর এক্স রে উৎপাদনের ক্ষেত্রে এটা এক্স রে উৎপাদন, কুলিজ নলের মধ্যে এক্স রে উৎপাদন হয়, আমরা জানি উৎপাদন করার ক্ষেত্রে কুলিজ নল ব্যবহার করা হয়। তাহলে এক্স রে উৎপাদনের ক্ষেত্রে দেখো, তাহলে আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে ফোটন এসে আপতিত হচ্ছে, নির্গত হচ্ছে ইলেকট্রন, আর এখানে ইলেকট্রনকে আঘাত করছে, নির্গত হচ্ছে ফোটন। তার মানে এক্স রে উৎপাদন আর আলোক তড়িৎ ক্রিয়া এই ঘটনা দুটো থেকে আমরা বলতে পারি, সুতরাং এক্স রে উৎপাদন ও আলোক তড়িৎ ক্রিয়া পরস্পর বিপরীত ক্রিয়া। কেন বিপরীত ক্রিয়া?
কারণ এক্স রে উৎপাদনের ক্ষেত্রে ইলেকট্রন এসে আঘাত করছে টার্গেটে, টার্গেট থেকে ফোটন বেরিয়ে আসছে, কিছুই হচ্ছে না। ইলেকট্রনটা যতটা এনার্জি লস করবে সেটাই রিলিজ হবে টার্গেট থেকে অ্যাজ এ এক্স রে ফোটন। তো যত তার মানে প্রতিবার সংঘাতে এনার্জিটা আলাদা হতেই পারে, তাহলে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের ফোটন মানে এক্স রে ফোটন পেতে পারি। আর তাহলে এক্ষেত্রে ইলেকট্রন আঘাত করে ফোটন বেরোলো, এখানে ফোটন আঘাত করে ইলেকট্রন বেরোলো, তাহলে অপোজিট প্রসেস বা বিপরীত ক্রিয়া, পরস্পর বিপরীত ক্রিয়া। ব্যাখ্যা করো 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য বা প্রশ্নও বলা যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুটো প্রক্রিয়া। তো এবার বললো কিছু গাণিতিক সমস্যা একটু দেখে নিই, 2-1টা। গাণিতিক সমস্যাটা একটু দেখে নেওয়া দরকার। যা সূত্র শিখলাম সেখান থেকে কিছু গাণিতিক সমস্যা 2-1টা একটু দেখিয়ে দেবো, দিয়ে আজকের ক্লাস শেষ করে দেবো। তো গাণিতিক সমস্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবে তোমরা। কেলভিন উষ্ণতায় নিউট্রন কণার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। 300 কেলভিন উষ্ণতায় নিউট্রন কণার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে আমরা হিসাব করে নিই। আমরা একটু শিখলাম টেম্পারেচারের সঙ্গে রিলেশন ছিল কি, ল্যাম্বডা সমান h/√3mkt বোলজম্যান কনস্ট্যান্ট ইনটু টি। তাহলে ভ্যালুগুলো যদি বসাই 6.626 10⁻⁻34 √3। নিউট্রনের ভর কত? 1.6750 10⁻⁻27। কে এর মান কত? 1.38 10⁻⁻23। পি বলেছে 300। পেয়ে গেলাম। এবার এখানে মানটা বসিয়ে দিই ক্যালকুলেটরে। 6.626 ইন্টু 10⁻⁻34 বাই √3 ইন্টু 1.675 ইন্টু 10⁻⁻27 ইন্টু 1.38 ইন্টু 10⁻⁻23 ইন্টু 300। অ্যান্সারটা আসছে 1.45273 করে দিলাম ইন্টু 10⁻⁻10 মিটার মানে অ্যামস্ট্রং। 1.453 অ্যামস্ট্রং। ওকে, তো এটা ভালো একটা ছোট্ট প্রবলেম আমরা করলাম। তারপরে আমরা করতে পারি একটি প্রোটনের ভরবেগ, এগুলো মহাদেব দাসকারের অঙ্ক। একটি প্রোটনের ভরবেগ, এটা প্রবলেম নাম্বার মহাদেব দাসখানের। প্রোটনের ভরবেগ কোথায় গেল? হ্যাঁ, 14 নম্বর প্রবলেম। আর এটা ছিল হচ্ছে আগেরটা যেটা করলাম সেটা হচ্ছে 11 নম্বর প্রবলেম। একটি প্রোটনের ভরবেগ বলে দিয়েছে 9 ইন্টু 10⁻, আমি লিখে দিচ্ছি কারণ সবাই কাছে নাও থাকতে পারে, -26 কেজি মিটার সেকেন্ড ইনভার্স। এসআই তে দিয়েছে কেজি মিটার
মিটার পার সেকেন্ড, আমি এরকম করে লিখলাম। আচ্ছা, পরিবর্তন হলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন হয় 0.25%। এত পরিবর্তন হলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন হয় 0.25%। ওকে, প্রোটনের অন্তিম ভরবেগ কত? কোশ্চেন আমি ঠিক লিখলাম, একটি প্রোটনের ভরবেগ এত পরিবর্তন হলে ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন হয় এত। তাহলে প্রোটনের অন্তিম ভরবেগ কত? ওকে, এই হলো আমাদের প্রবলেম। তাহলে সমস্যার সমাধানটা আমরা করে ফেলি। তো দেখো, ল্যামডা সমান h/p, তাহলে যদি ডিফারেন্সিয়েট করি d ল্যামডা h minus 1/p square dp, তাহলে d ল্যামডা বাই ল্যামডা, ল্যামডা শতকরা পরিবর্তন বলেছে, সমান তাহলে কত? h ইন্টু dp বাই p, ভাগ করে দিলাম উইথ নেগেটিভ সাইন। এখান থেকে নেগেটিভ সাইন থেকে কি ডিফাইন করছে? ল্যামডা যদি বাড়ে তাহলে p কমবে, ল্যামডা যদি কমে p বাড়বে। d ল্যামডা বাই ল্যামডা বলে দিয়েছে আমাদের 0.25/100, dp বলে দিয়েছে 9 × 10⁻⁷। h আমরা জানি, তাহলে এটা কত? 0.25, মড দিয়ে ভ্যালুটা বসাচ্ছি, চেঞ্জটা বাই 100 সমান 6.626 10⁻⁻34 ইন্টু 9 × 10⁻26 -26/p। তাহলে ক্যালকুলেট করে দেখি কত আসে। তাহলে 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 9 × 10⁻⁻, সরি এইচটা তো থাকছে না, এইচটা কেটে যাচ্ছে, এইচ কেন থাকবে? ভাগ করে দিচ্ছি, ভুল লিখলাম, ভুলের জন্য সরি। এটা এইচটা তো থাকছে না, এটা হচ্ছে তাহলে ডিপি, ডিপিটা কত? 9 × 10⁻⁻26। এইচটা তো ভাগ করলে কেটে যাচ্ছে, এইচটা লিখে ফেলেছিলাম ভুল করে, যাই হোক আরেকবার লিখি। তাহলে 9 × 10⁻26 ইন্টু 100 divided by 0.24, 3.6 into 10⁻⁻23 হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম, কি করে করলাম বুঝতে পেরেছি। তাহলে প্রোটনের ভরবেগটা কত হচ্ছে সেটাও আমরা পেয়ে গেছি, আর একটা বললে একটা কমে, তাই এখানে মাইনাস সাইনটা চলে এসেছে। তো এটাই আমাদের
প্রবলেমটা ছিল। ভালো প্রবলেম আমরা একটা করলাম। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা বেশ কিছু জিনিস তোমাদের শিখিয়ে দিলাম। তো তোমরা ভালো করে করবে এবং তোমাদের বই থেকে যে বই ফলো করো, ছায়া প্রকাশনী, সাঁতরা, মহাদেব দাস খান, বেঙ্গলি মিডিয়াম, অবশ্যই আমি বাংলা ভাষা নিয়েই পড়াই, তো সেখান থেকে অঙ্কগুলো একটু করবে, ঠিক আছে? আর নিউমেরিক্যালগুলো প্র্যাকটিস করবে আর ভালো করে দেখে নেবে। এরপরের দিন আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা, সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, তার উপর সম্পূর্ণ একটা ভিডিও করব। এবং আমাদের এখনও ডি ব্রগলির পরীক্ষা এক্সপেরিমেন্টাল প্রুফ ডেভিশন জার্মান এক্সপেরিমেন্ট আছে, ওটা আমরা পড়বো শেষে গিয়ে, ওটা একটুখানি ওখান থেকে মেনলি সিদ্ধান্ত কি ওটা খুব ডিটেলসে নেই, ওটা শেষে বলবো। তো তার আগে আলোক তড়িৎ ক্রিয়াটা ভালো করে বুঝে নেবো। তো আজকে অবধি বলে শেষ করছি। নেক্সট দিন আবার পরবর্তী ক্লাস নিয়ে আমি চলে আসবো। তোমরা ভালো করে দেখতে থাকো এবং ভালো করে বুঝে অঙ্কগুলো কিন্তু করবে, সূত্রগুলো ভালো করে অভ্যস্ত হওয়ার চেষ্টা করবে। এই বলে আজকে শেষ করছি।